রায়দের বাড়ি আজ ফুলে ফুলে সেজে উঠেছে। হলুদ ধান ক্ষেতের মধ্যে একটা সাদা গোল বাড়ি, নীল আকাশের নিচে ছাদের ওপর বিরাট একটা কালো ত্রিপল খাটিয়ে রান্না আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সারা বাড়ির জায়গায় জায়গায় লাল লাল গোলাপের ছড়াছড়ি। সকালবেলায় এই গোলাপ নিয়ে একচোট অশান্তি হয়ে গেছে রায়বাড়ির দুই ছেলের মধ্যে। আলবে সারা ফুলকেতু গ্রাম যেন ভেঙে পড়ছে রায়বাড়িতে। সবাই নিচের পিছন দিককার ঘরটায় বারবার উঁকি মেরে যাচ্ছে। সেখানে মনোময়তান্ত্রিক একটা ছোট্ট খাটের ওপর গম্ভীর মুখে চোখ বন্ধ করে বসে আছে, বুটজোড়া ঘরের বাইরে খোলা, পায়ে কালো মোজা, সেই এক কমলা রঙের কাপড় লুঙ্গির মতো করে পরা। শুধু ময়লা হয়ে যাওয়া কমলা ফতুয়াটা তার পিসি জোর করে কেচে দেওয়াতে মনা তার দুষ্টু পিসেমশায়ের একটা সাদা জামা পরে এসেছে, তার ওপর সেই লম্বা ওভারকোট। হনুমান টুপিটা পাশে খুলে রাখা। অন্য তান্ত্রিকদের মতো মাথায় কোনো জটা নেই তার বদলে মাথা ভর্তি টাক। একসময় সংসার ছাড়লেও বাপ ঠাকুরদাদের জিন তার মাথার চুলকে ছেড়ে কথা বলেনি। তার বংশের সব ছেলেরাই খুব অল্প বয়স থেকে এক মাথা টাক নিয়ে ঘুরে বেড়ায়। ভাগ্যিস মুখ ভর্তি ঘন লম্বা দাড়িখানা তার তান্ত্রিক হওয়ার মান রেখেছে। ইতিমধ্যে ফুলকেতু গ্রামে ছড়িয়ে গেছে মনামণ্ডল এতদিন পর তার বাল্যবন্ধু লালুমালের হত্যা রহস্যের কিনারা করতে ফিরে এসেছে। ডিটেকটিভ মনোময়তান্ত্রিক তার শ্যামলা রঙের বিরাট দেহখানা নিয়ে অদ্ভুত এক শান্ত মূর্তির মতো বসে আছে। চারপাশের হুড়ুহুড়ি, চিৎকার, চেঁচামেচি কিছুই তাকে স্পর্শ করতে পারছে না। তার আজকের এই উৎসবের দিনে এখানে আসার কারণ পুতুলের সাথে একবার কথা বলা। সে অন্যদিনও আসতে পারত, কিন্তু রায়জ্যাঠা তার হাত ধরে তার ছোট ছেলের প্রথম সন্তানের অন্নপ্রাশনে বারবার তাকে যেতে বলে এসেছে। এই রায়জ্যাঠাই তার পিসমশাই মারা যাওয়ার পর মনোময়ের পিসির পেনশনের জন্যে খুব দৌড়াদৌড়ি করেছিলেন। সংসারে না থাকলে অনেক কিছুই এড়িয়ে যাওয়া যায়, কিন্তু একবার এই ফাঁদে পড়ে গেলে সৌজন্য করতে করতে দেখবে চিতায় উঠে বা কবরে শুয়েও তুমি সৌজন্য করে চলেছ। যাই হোক, মনা এসেছে এক ঢিলে দুই পাখি মারতে। আজ থেকে 1.5 বছর আগে পুতুলের 4 বছরের মেয়েই ছিল খুনির প্রথম শিকার। পুতুল রায়জ্যাঠার বড় ছেলের বউ। পুতুলের 4 বছরের মেয়ের মাথা ফাটিয়ে সব ঘিলু সেখান থেকে ফাঁকা করে তার ভিতরে একটা হলুদ রঙের গোলাপ রেখে গিয়েছিল খুনি। আজ সকালে দুই ভাইয়ের ঝগড়ার কারণও তাই গোলাপ। পুতুলের বরই হলো রায়বাড়ির বড় ছেলে। সেই বড় ছেলে যখন বলল, আর কোনো ফুল পেলি না, বাড়ি সাজাতে তোকে গোলাপি আনতে হলো, ছোট ছেলেও তখন ঝাঁঝের সুরে বলে উঠল, এনেছি তাও লাল গোলাপ, হলুদ গোলাপ তো আর আনিনি, তাছাড়া গোলাপ ছাড়া অন্য ফুলে অপর্ণার অ্যালার্জি আছে। ছোট ভাইয়ের বউ অপর্ণার থতমত খেয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে কথা আর না বাড়িয়ে রায়বাড়ির বড় ছেলে সোজা বাড়ি থেকে বেরিয়ে বন্ধু মফিজুলের জল করে মদ খেয়ে পড়ে আছে এখন। পুতুলকে দেখে অবশ্য সেসব বোঝার উপায় নেই। সে হাসি মুখে লোকজনকে আপ্যায়ন করতে ব্যস্ত। সে আবার পোয়াতি হয়েছে, তার এখন 4 মাস চলছে। সমস্ত খাওয়ার এক বিরাট থালায় মনোময় তান্ত্রিকের জন্য নিয়ে এসে সে বেশ বেকুব বনে গেছে। মনাতান্ত্রিক বলল, যে কোনো গৃহ অনুষ্ঠানের বাড়িতে খাওয়ায় তার গুরুর নিষেধ আছে। সে শুধু পুতুলকে নির্জনে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করার ইচ্ছা প্রকাশ করল। সামনে উপস্থিত রায়জ্যাঠা একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। হাজার হোক, গ্রামের লোকজন ব্যাপারটাকে কিভাবে নেবে। তবুও তিনি আসল কারণটা অনুমান করে রাজি হলেন। তিনি পুতুলকে এই ভিড়ের বাইরে বাড়ির পেছনের ধান খেতে মনোময় তান্ত্রিককে নিয়ে যেতে বললেন, যেখানে ঘটনাটি ঘটেছিল। এতক্ষণের সেই হাসি খুশি মেয়েটা হঠাৎ কেমন জানি পাথরের মতো ঠান্ডা প্রাণহীন হয়ে গেল। খুনি আজ খুব করে সাজছে। সে তার পঙ্গু মাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে সাজতে বসেছে। সাজা বলতে স্নান করে উঠে কলকাতা থেকে কিনে আনা একটা সস্তা পাউডার খুব করে সারা গায়ে খুনি ঘষে চলেছে আর গেয়ে চলেছে, সখীর হৃদয় কুসুম কোমল কারণ দরে আজি ঝরে যায়
কেন কাছে আসো, কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো আসিতে না। আজি গানটা গাইতে গাইতে ফুলেশ্বরীর কথা মনে পড়ল খুনির। মনে পড়ল তার গমরঙা হলুদ শরীরটার কথা। মনটা ভারী হয়ে উঠল। শেষবার কলকাতা থেকে আনা 30টা হলুদ গোলাপের মধ্যে ফ্রিজের মধ্যে এখনো 20টা গোলাপ পড়ে আছে। আজ বেরোবার সময় সে তার কাঁধের ঝোলা ব্যাগে গোপনে 5টা গোলাপ আর দোমড়ানো সাদা টিনের গোল কৌটোটা নিয়ে নিল। পেটের কাছটায় গুঁজে নিল বড় ভারী লোহার হাতুড়িটা। যদিও পূর্ণিমার দেরি আছে, তবুও এভাবে ঘুরে বেড়ালে নিজেকে কেমন যেন রাজার মতো লাগে। রায়বাড়ি গিয়ে বাকি নিমন্ত্রিতদের সাথে খেতে বসে খুনি। প্রথমে হাঁসের ডিমের ডেভিলের সাথে কাসুন্দি, শসা, গাজর, পেঁয়াজ আর টমেটো কুচি, তারপর বেবি নান আর চিলি পনির। খুনি জানে এগুলো খাইয়ে পেট ভরিয়ে দেওয়া তাল করে ক্যাটারাটা, যাতে করে অতিথিরা পরে আর বেশি করে মাছ মাংস না টানতে পারে। খুনি ওই জন্য ফুচকার স্টলে ফুচকা খায়নি, চিকেন পাকোড়া খায়নি, কফির স্টলে কফিও নেয়নি একবারও। পোলাও নিল একটুখানি, সাথে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডালের মুড়ো ঘণ্ট আর বেগুনি। তারপর এলো দই কাতলা। খুনি টোটাল 4 পিস কাতলা মাছের পেটি খেল। মটন খেল গুনে গুনে 18 পিস। চাটনি পাঁপড় বাদ দিয়ে 5 হাতা নোলেন গুড়ের পায়েস, 8 পিস করে নতুন গুড়ের রসগোল্লা আর সন্দেশ খেয়ে খুনি যখন হাত ধুয়ে পানের স্টল থেকে শুধু চুন আর জর্দা দেওয়া একটা মিঠে পাতার পান মুখে দিয়ে আরাম করে বাড়ি ফিরবে বলে ঠিক করছে, তখন সে দেখতে পেল ফুলকেতু গ্রামের নতুন ডিটেকটিভ মনোময় তান্ত্রিকের কালো বিড়াল বিরূপাক্ষ তার দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে। খুনি ভিড়ের মধ্যে বিড়ালের মালিককে এদিক ওদিক দেখার চেষ্টা করল, কিন্তু মনোময় তান্ত্রিককে দেখতে না পেয়ে তার ঝোলায় থাকা লালুমালের ফ্রিজ থেকে চুরি করা একটা টোকে যাওয়া দরবেশ বিড়ালটাকে খেতে দিল। বিরূপাক্ষ যখন সেই দরবেশটা খেতে শুরু করল, ওই অত লোকের মধ্যে কেউ লক্ষ্য করল না মিষ্টি বার করতে গিয়ে খুনির ঝোলা থেকে ভুল করে হলুদ গোলাপের একটা পাপড়ি মাটিতে এসে পড়েছে। ঠিক সেই সময় ধান ক্ষেতের মধ্যে খুনি যে জায়গায় ভরা পূর্ণিমা রাতে পুতুলের 4 বছরের মেয়েকে খুন করেছিল, সেখানে দাঁড়িয়ে ডিটেকটিভ মনোময় তান্ত্রিক পুতুলেরই মুখে সেদিনের ঘটনাটা শুনে খুঁজে নিতে চাইছিল আরও কিছু সূত্র। পাশ থেকে ভেসে আসছিল অন্নপ্রাশন উৎসবের হুল্লোড়। পুতুল খুব ধীরে ধীরে বলতে লাগে তার 4 বছরের ফুটফুটে মেয়েকে কিভাবে মৃত অবস্থায় মাথায় একখানা হলুদ গোলাপ সহ সে খুঁজে পেয়েছিল। পুতুল বলে চলে, আমরা শখ করে মেয়ের নাম রেখেছিলাম পূর্ণিমা। ও যেদিন হয় সেদিন রাতে আকাশে একটুও মেঘ ছিল না, সারা আকাশ জুড়ে কোটি কোটি ঝলমলে তারা। ওর বাবা বলে, আর একটা বিশাল বড় লাল চাঁদ। ও যেদিন মরল সেদিনও একই রকম, সারা আকাশ জুড়ে কোটি কোটি ঝলমলে তারা আর একটা বিশাল বড় লাল চাঁদ। ও খুন হওয়ার কদিন আগে থেকেই কেবল বলছিল ওকে নাকি কে বলেছে রাতে ধান খেতে এলে ওকে অনেক চিপস খেতে দেবে। বাচ্চার কথা আমরা কেউ গুরুত্ব দিইনি। যেদিন ঘটনাটা ঘটে সেদিন আমার স্বামী সারা রাত মদ খেয়ে ওর বন্ধুর জল করে পড়েছিল। আমার ছোট যা আমার দেওরকে সাথে নিয়ে ওর বাপের বাড়ি ওখানে গিয়েছিল। শ্বশুরমশাইয়ের বয়স হয়েছে, কানে কম শোনেন, ফলে খেয়ে দিয়ে রাতে ঘরের দৌড় দিলে উনি বাড়িতে থাকা না থাকা সমান। কাজের লোকেরাও সব দিনের বেলাতেই এসে ঘর দোর ঝাঁট দিয়ে মুছে বাসন মেজে জামা কাপড় কেচে দুপুরের মধ্যে চলে যায়। রইলাম পড়ে আমি। সেদিন যে কি কাল ঘুমে আমায় পেয়েছিল। ঘুমের মধ্যে একবার খালি একটা শীষের মতো শব্দ শুনতে পেয়েছিলাম, একটা দুঃখের সুর। সকালে সবার প্রথম আমি ঘুম থেকে উঠি, উঠে দেখি পূর্ণিমা পাশে নেই। আমি ভাবলাম মেন গেটের তালা খুলে
বাগানে ফুল তুলতে গেছে হয়তো। বয়সের তুলনায় বেশ লম্বা হয়ে গিয়েছিল। প্রায় দিনই একা একা দরজা খুলে পুজোর ফুল তুলতে চলে যেত। কিন্তু বাইরে আসতেই দূরে এই ধান ক্ষেতের মধ্যে দেখি আর কথা বলতে পারে না পুতুল। অসহায় কান্নাতে ভেঙে পড়ে সে। মনোময় বুঝতে পারে নীলকমলের ছড়ার ভেতর কি করে চিপস শব্দটা ঢুকে পড়েছে। সে ফিরে আসতে গিয়ে একবার ফিরে তাকায় পুতুলের দিকে, তারপর জিজ্ঞেস করে, মা, তুই এত কিছুর পরেও ঈশ্বরে বিশ্বাস করিস কি করে? পুতুল কান্না থামিয়ে শুধু তার 4 মাস হওয়া পেটের ওপর নিজের হাত দুটো রাখল।